বৃষ্টিতে আটকে গিয়ে অনু এখনও ফেরেনি বলে সারা সন্ধ্যা ওরু আর নিজের রুম থেকে বের হয়নি। তবে এখন তো বৃষ্টি কমেছে, আবার ফিরল কিনা তা দেখতে কেবলই রুমের বাইরের করিডরে পা রেখেছিল ওরু। ঠিক তখনই ছাদ বারান্দা থেকে হাঁক ছেড়ে ডেকে উঠল এলিসা, এই যে শোনো, আমাদের জন্য হট কফি বানিয়ে নিয়ে আসো তো। এলিসার কথায় বাদশাতে সায়র খানিকটা গলা নামিয়ে বলে, ওই কাকে কি বলছিস? ও কি সার্ভেন্ট নাকি? ও কৃতিকের স্টেপ সিস্টার। অবাকের চরম সীমানায় গিয়ে এলিসা বলল, কি বলিস? কিন্তু কৃতিক যে বলল ট্রিট হার লাইক এ সার্ভেন্ট। সায়র কটমটিয়ে কৃতিকের দিকে চাইল, যে এখনও ভাবলেশীন হয়ে একইভাবে দাঁড়িয়ে আছে। তারপর চোখ ঘুরিয়ে এলিসাকে বলে, আমাকেও একই কথা বলেছে বাদুরটা। বোনকে বোন বলে পরিচয় দেয় না, কতটা খারাপ ভাবতে পারছিস? ব্যাপারটা আন্দাজ করতে পেরে তখনই ওরুকে নিষেধ করার জন্য করিডোরে উকি দিল এলিসা, কিন্তু দেখলো ওরু সেখানে নেই। নিজের কথাই এই মুহূর্তে নিজেই লজ্জিত। তাই কৃতিকের দিকে তাকিয়ে কটমটিয়ে বলল, দাঁড়া, আমি দেখাচ্ছি ওকে। ওদের কথা শুনতে না পেয়ে অর্ণব গোয়েন্দাদের মতো সন্ধিয়া নয় প্রশ্ন ছিল, এই কি বলছিস তোরা ফিসফিসে? আমার নামে কিছু নয় তো? আমাকে নিয়ে কিছু বললে কিন্তু একদম পার পাবি না, বলে দিলাম, সব বের করে ফেলবো। সার বিরক্ত হয়ে ঠোঁট উল্টে বলল, বলে যাস না অরব, তুই একটা হ্যাকার, কোনো ম্যাজিশিয়ান নয় যে মনের কথা বের করে ফেলবি। ওদের কথার বহরে কৃত্যকে এবার ঘুরে দাঁড়ালো। তৎক্ষণাৎ কথা চলল এলিসা, যে কে ওরু তোর বোন হয়, আগে বলিস নি তো। কৃত্তিকের সোজা সাপটা জবাব, বোন হয় না তাই বলিনি। তাছাড়া ও কেন আমার বোন হতে যাবে? আমার বোন হওয়ার কি যোগ্যতা আছে ওর? এলিসা পাল্টা প্রশ্ন করবে তার আগে ট্রেতে করে সবার জন্য গরম গরম কফি নিয়ে হাজির হলো অরুণ। অরুর অবশ্য কফি চাওয়াতে তেমন একটা এগোতে লাগেনি, কফি তো চেয়েছে। তাছাড়া বাড়ি বয়ে আসে সবাই তো মেহমান, এতটুকু নিঃসংকোচে করাই যায়। কিন্তু অরুকে একজন আর মোটেই ভালো লাগেনি, আর সেটা হলো ক্যাথলিন। মানে ও এই ব্যাপারটা নিতে পারছে না, যেখানে ও হাজার চেষ্টা করে তবে কৃতিককে একটু চোখের দেখা দেখতে পাই, সেখানে এই ব্রাউন স্কিন লম্বা চুলওয়ালা মেয়েটা কিনা কৃতিকের বাড়িতে 24 ঘন্টা থাকে, দিনরাত কৃতিকের মুখোমুখি হয়, ওর সাথে কথা বলে, হাসাহাসি করে। ব্যাপারটা ভাবতে ক্যাথলিনের কেমন গা জ্বলে উঠল। কোনো এক অজানা কারণে হুট করে মেয়েটার প্রতি রাগ উগড়ে আসছে ওর। ওর ঠোঁটের কোণে লেগে থাকা হালকা আন্তরিকতা মাখা হাসিটা দেখে একান্তে ফোঁস-ফাঁস করছিল ক্যাথলিন। তখনই ওর দিকে কফির কাপটা এগিয়ে দেয় অরু। কিন্তু ক্যাথলিন তো এটা নেবে না, সবার সামনে ফিরিয়েও দিতে পারবে না, তাই ইচ্ছে করে গরম কফিটা উল্টে ফেলে দেয় ও। তবে অসাবধানতায় পুরো কফিটাই ওর হাতে ছিটকে পড়লো। কফিটা ছিল ধোয়া ওঠা আগুন গরম, তবুও ওরও চেঁচালো না, কেবল শব্দের মৃদু আর্তনাদ বেরিয়ে এলো ওর মুখ থেকে। তৎক্ষণাৎ ওর কাছে ছুটে এলো সায়র। অন্যরাও ব্যস্ত হয়ে পড়েছে ও ঠিক আছে কিনা দেখার জন্য, শুধু কৃতিক ছাড়া। ও এখনও নিজের জায়গাতেই স্থির দাঁড়িয়ে সবটা দেখছে। নিজের অজান্তেই কখন যে হাত দুটো মুষ্টিবদ্ধ করে ফেলেছে হদিস নেই তার। সার তাড়াহুড়ো করে ওর হাতটাকে টেনে উল্টে পাল্টে দেখে নিল। হাতের অনেকটা জায়গা ধরে লালচে বর্ণ ধারণ করেছে। ওর চোখ মুখ এখনও খিচে বন্ধ করে বসে আছে, মুখে কোনো রা নেই, কেবল চোখ দিয়ে টুপ টুপ করে ঝরে পড়ছে ব্যথাতুর নুনের জল। আর ওকে বেবি? উৎকৃষ্ট হয়ে প্রশ্ন ছুড়ল সায়র। ওরও জবাব দিল না, বসে রইল একইভাবে। ওর হাত জ্বালা করছে ভেবে পুলের শীতল পানিতে হাতটা ডুবিয়ে দিল সায়র। কয়েক মুহূর্ত পরেই পিট পিট করে চোখ খুলল ওরু। ঠান্ডা পেয়ে সত্যি বেশ আরাম লাগছে এখন। ওদিকে এলিসা ক্যাথলিনের দিকে চেয়ে চোখ পাকাতেই ক্যাথলিন এসে ক্ষমা চাইল ওরুর নিকট। আই এম সরি ওরু, আই ডিড নট মিন ইট। ওরুর যে রাগ নেই তেমন না, ও দেখেছে ক্যাথলিন ইচ্ছা করে কফিটা ফেলেছে। মেয়েটার কর্মকাণ্ডে রাগও লাগছে খুব, তবুও সবার সামনে মনুষ্যত্ব আর চক্ষু লজ্জায় খাতিরে বলল, ইটস ওকে, অনেক তো হয়েছে। ওর ভেতরে যা, আমি মলম নিয়ে আসছি তোর জন্য। ওর চোখের দিকে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে খুব স্বাভাবিক ভঙ্গিতে কথাটা বলো কৃতিক। এই আগুন ঝরা লেলিহান দাবা নলের মতো চোখে কোনো মায়া কিংবা কাতরতা ছিল না ওর নিশ্চিত। তাহলে কি ছিল? হিংস্রতা? কিন্তু কেন? এত ভাবার সময় নেই, যেতে বলেছে চলে যাওয়াটাই উত্তম। শুধু শুধু তাদের কোয়ালিটি টাইমে কাবাব মে হাড্ডি হয়ে গেল। ব্যাপারটা ভেবে লজ্জায় মাথা নিচু করে ছাদ বারান্দা ত্যাগ করে ওর রুমে পা রেখেছে কি রাখেনি তার আগে ওর রুমে ঢুকে ধাপ করে দরজা বন্ধ করে দেয় কৃতিক। এর আগে কখনোই এমনটা করেনিও, তাই এমন হঠাৎ আগমনে ওরও একটু ভয়ই পেল। দু কদম পিছিয়ে পিঠ ঠেকালো শক্ত দেয়ালে। ফুল স্লিভ টি শার্টে দু হাতা উপরে তুলতে তুলতে ধীর পায়ে ওর দিকে এগিয়ে এলো কৃতিক। অন্ধকারের মধ্যে সামান্য ফ্ল্যাশের আলোয় কৃতিকের ভয়ঙ্কর অগ্নিমূর্তি দেখে ভয়তে ঢোক গিলল ওরু। গলায় কথা আটকে আসছে, তবুও আমতা আমতা করে ঋণ ঋণে কী করছে? ভয় লাগছে আমার।
হাউ ডেয়ার ইউ! একটা কোড আর ডমিনেটিক কণ্ঠস্বর কানে এলো ওরু। অজানা অধিকার বোধ উপচে পড়েছে প্রত্যেকটা শব্দে। কি করেছি? ভয়ে ভয়ে শুধায় ওরু। কৃতিক এগিয়ে এসে ওরুর ছ্যাঁকা লাগা লালচে হাতটা শক্ত করে চেপে ধরলো। এবার ভীষণ ব্যথা পেল ওরু। ব্যথার অনেকটা জোরেই চেঁচিয়ে উঠল, আহ লাগছে আমার! কৃতিক থামল না। ওই হাতটা ধরেই টানতে টানতে ওয়াশরুমে নিয়ে ট্যাপ ছেড়ে দিয়ে শাওয়ার জেল লাগিয়ে ইচ্ছে মতো ঘষতে থাকলো অনুর দগদগে পড়ে হাতটাকে। বিস্ময়, আতঙ্ক আর ব্যথায় জর্জরিত অরু আপনা আপনি হাত চলে গেল মুখের ওপর। ঠোঁট কামড়ে কান্না আটকে বলল, কি করছেন আপনি? কোনো স্বাভাবিক মানুষ কি এতটা ব্যথা দিতে পারে? খুব মনোযোগ দিয়ে ময়লা পরিষ্কার করার মতোই অরুর হাতটাকে ঘষতে ঘষতে কৃতিক জবাব দেয়, আমি স্বাভাবিক তোকে কে বলল? একে তো পুরো চামড়া নরম হয়ে আছে, তারপর এতক্ষণ যাবৎ ত্যাগনাগরে ঘষা মাজার ফলে হয়তো সেটাও উঠে গিয়ে রক্তাক্ত হয়ে গিয়েছে। তাই তরুর কান্নে এবার জোয়ার এলো। কাঁদতে কাঁদতে নিজে বসে পড়লো। পারছি না, ছাড়ুন দয়া করে, ব্যথায় কলিজা ছিঁড়ে যাচ্ছে। এবার কীর্তি করে হাত ছেড়ে দিল। অতঃপর ফেনায় ভর্তি হাতটা দুগালে চেপে ধরে বলল, নেক্সট টাইম এমন করলে শুধু হাত নয়, বাথটাবে ছুঁড়ে ফেলে পুরো শরীর ধুয়ে তবেই ছাড়বো। আই রিপিট, পুরো শরীর। কান্নারও তো ওরু বলে, আমি করেছিটা কি? কৃতিক একটা বিরক্তি মাখা হাসি ছুড়ল অরুর পানে। তারপর দাঁতে দাঁত চেপে হিসিয়ে বলল, ইন ফিউচার ডোন্ট ডেয়ার টু জাজ এনি ওয়ান এলস। আজ সারা রাতেও হয়তো বিদ্যুৎ আসবে না। এখনও অনু ফিরেছে। একে তো অনুর জন্য চিন্তায় মাথাটা ফেটে যাচ্ছে, তার উপর সন্ধ্যা রাতের ঘটে যাওয়া অমীমাংসিত ঘটনাগুলো মাথা চাড়া দিয়ে উঠছে বারংবার। বিছানায় আটশোয়া হয়ে নিজের ব্যান্ডেজ পেঁচানো হাতটার দিকে উদাসীন হয়ে তাকিয়ে আছে অরু। তখন কৃতিক ব্যথা তো দিয়েছিল ঠিকই, আবার নিজ হাতে মলম লাগিয়ে ব্যান্ডেজও করে রেখে গিয়েছে। এই লোককে ঠিক কী বলবে ভেবে পাই না ও। পাগল নাকি ভিন গ্রহ বাসিন্দা? ওর আনমনা ভাবনার ছেদ ঘটে দরজায় কড়া নাড়ার আওয়াজ পেয়ে। এইভাবে অপরিচিতদের মতো নক করে অবাক হয় ওরু। নিশ্চয় আপা নয়, তাই একটু ঠিকঠাক হয়ে বসে বলল, আসুন। সঙ্গে সঙ্গে দরজা ঠেলে ভেতরে প্রবেশ করে এলিসা। এলিসা মেয়ে, তবে চলন বলন কোনোটাই মেয়েদের মতো নয়। ওর পরনে সেটে আছে কালো স্কিনি প্যান্ট আর ক্রপ টপ, আর তার উপরে শীতের ওভারকোট। ববকাটা চুলগুলো গাঢ় বাদামি রঙে রাঙানো, সুন্দর ঠোঁটগুলোতে ম্যাট নোট শেডের লিপস্টিকের আস্তরণ। এক ঝলক দেখলে মনে হবে মাত্রই টিভি থেকে বেরিয়ে এসেছে সে। এলিসার কৃত্রিম সৌন্দর্যের কাছে ওর অপার্থিব সৌন্দর্যকে নিঃসকেছে সাদামাটা আর ফিকে লাগছে। ওর নিজেরও কেমন যেন সংকোচ বোধ হচ্ছিল, কিন্তু এলিসার সম্মানী হাসি আর স্নেহ জড়ানো কণ্ঠস্বরে কয়েক মুহূর্তের মধ্যেই তা উবে গেল। পাশে তৈরি হলো ভিন্ন ধারণায়, এলিসা মেয়েটা মোটেই খারাপ না। এলিসা রুমে ঢুকেই প্রথমে ওর হাতটা সাবধানে উল্টে পাল্টে দেখলো, তারপর বলল, ব্যান্ডেজ করার মতো তো অতটাও লাগেনি, তাহলে ব্যান্ডেজ কী করলো? ওর কথা ঘুরিয়ে বলল, আমি করেছি যাতে তাড়াতাড়ি কমে যায় ব্যথা। এলিসা শব্দ করে হেসে বলল, তোমার অনেক বুদ্ধি বুঝেছি। এলিসার কথায় ওরও হেসে দেয়, তারপর বলে, আমি জানি আপনি মজা করছেন। এই মেয়ে, আমি করে কাকে বলছো? আমি কৃতিকের বেস্ট ফ্রেন্ড হতে পারি, কিন্তু আমি এখনও সুইট 16। আমাকে তুমি করে বলবে, বুঝলে? ঠিক আছে আপু, বলবো, কিন্তু বেস্ট ফ্রেন্ড বানানোর জন্য আর মানুষ পেলে না? ওই হনুমানটাকেই না, মানে কৃতিক ভাইয়াকে। লিসা ঠোঁটের কোণে হাসি নিয়ে জবাব দেয়, মানুষ হিসেবে কৃতিক কেমন আমার জানা নেই ওরও, তবে ফ্রেন্ড হিসেবে ওদের তিনজনেরই জুড়ি মেলা ভার। আমি খুব লাকি জানো, ওদের মতো বন্ধু পেয়েছি। আমাদের চারজনের কারোরই টাকা পয়সা কিংবা অর্থবিত্তের অভাব নেই। আমাদের যেই জিনিসের সব থেকে অভাব তা হলো একটা পরিবারের স্বার্থহীন উষ্ণ ভালোবাসার মানুষের অভাব। আমরা চারজনই ভালোবাসার কাঙাল, পরিবারের কাঙাল। তাই হয়তো ওপরওয়ালা আমাদেরকে বন্ধুদের মতো সুন্দর একটা সম্পর্কে বেঁধে দিয়েছেন। এলিসার কথায় পাছে ওর নিঃশব্দে ভারী নিঃশ্বাস নেয়। একটু থেমে এলিসা আবারও বলে, অর্ণবের স্যারের তাও বাবা মা নেই, কিন্তু আমার কৃতিকের তো থেকেও নেই। ওর মেকি হেসে জানার ভান করে বলল, না আপু, ভুল ভাবছেন, কৃতিক ভাইয়ারও বাবা মা কেউ নেই। এলিসা অবাক চোখে ওর পানে চাইল, মনে মনে ভাবল, তার মানে এই মেয়ে কিছুই জানে না? কী হল আপু, কিছু ভুল বললাম? কৃতিকের মা বেঁচে আছে ওর, শি ইজ কমপ্লিটলি অ্যালাইভ অ্যান্ড লিভিং উইথ অ্যানাদার ম্যান। এলিসার কথায় ওর যেন আকাশ থেকে পড়ল। তাহলে কি এতদিন ধরেও ভুল জানতো কৃতিকের মা মারা যায়নি? এলিসা আরও খানিকটা জটলা খুলবে তার আগেই ক্যাথলিনের বিকট চিৎকার শুনে ছুটে বেরিয়ে যায় এলিসা। পেছন পেছন এগিয়ে যায় ওরও। হলরুমের মধ্যেখানে বসে থরথর করে কাঁপছে ক্যাথলিন। ওকে চারদিক থেকে ঘিরে
রেখে অর্ণব আর সাহেব ঋত্বিক সেদিকেই তাকিয়ে কাউচে বসে বসে আপেল খাচ্ছে। এলিসা দোতলার করিডোর দিয়ে এক নজর পরখ করে দৌড়ে নিচে নামলো। ওরু সেখানেই দাঁড়িয়ে সবটা বোঝার চেষ্টা করলো। কি হলো হঠাৎ ক্যাথলিনের? নিচে গিয়ে এলিসা জিজ্ঞেস করতে অর্ণব জানায় ক্যাথলিন হাতে ইলেকট্রিক শক খেয়েছে, হাতের অবস্থা বেগতিক, সেই সাথে পুরো শরীর থরথরিয়ে কাঁপছে। এলিসা বলল, কি করে হলো এসব ক্যাথ? ঘরে তো বিদ্যুৎই নেই। ক্যাথলিন কাঁপা কাঁপা গলায় বলল, আমি জানি না, জিগে ভাইয়া বলেছিল এসপ্রেসো পান করবে, সেটা বানাতেই কফি মেকারের কাছে এসেছিলাম। তখনই কথাটুকু শেষ করে আবারও হু হু করে কান্নায় ভেঙে পড়ে ক্যাথলিন। জেকে, তুই আবার কবে থেকে এসপ্রেসো খাস? আগে তো দেখিনি। নিঃসংকোচে অ্যাপেলে কামড় বসাতে বসাতে কৃতক বলে, আরে ইয়ার, ঠান্ডার মধ্যে একটু তেতো কফি খেতে যে ইচ্ছে করছিল। তাছাড়া আমি তো আর ক্যাথলিনকে বলিনি, ও নিজেই বলল। আমি ভাবলাম কফি মেকারটা তো অ্যানালগ, ব্যাটারিতে চলে, রিস্কের তো কিছুই নেই। এলিসা আড়ালে নিঃশ্বাস সেরে কিচেন কাউন্টারের দিকে এগিয়ে গিয়ে বলল, কোন কফি মেকার? আমি দেখি তো। সঙ্গে সঙ্গে ওর হাত টেনে ধরে অর্ণব সচকিত হয়ে বলে, একদম না, তোর কিছু হয়ে গেলে আমি শেষ। আশ্চর্য, শেষ মানে? তাছাড়া আমার হবেটা কি? তোকে নিয়ে আমি কোনো রিস্ক নেব না, ব্যাস। এলিসা নিজের দিকে হাত টেনে বলে, অর্ণব হাত ছাড়। না, ছাড়বো না। অর্ণব এই মুহূর্তে খুবই সিরিয়াস। অন্য সময় হলে হয়তো এলিসার কথাই শুনতো। শায়ারদের সিনেমাটিক কাহিনী দেখে বিরক্তি প্রকাশ করে বলল, গাইস প্লিজ, গভীর রাত হয়ে যাচ্ছে, ক্যাথলিন বেচারিকে ডাক্তারের কাছে নিয়ে চল, ওকে চেক আপ করাতে হবে। ওরা সবাই চলে গিয়েছে কয়েক মুহূর্ত মাত্র। ওরা এখনও করিডোরে দাঁড়িয়ে আছে। কৃতিককে লক্ষ্য না করে বাইরে গিয়ে মেন সুইচ বোর্ডটা অন করে দিয়ে আসে। সঙ্গে সঙ্গে আলোকিত হয়ে ওঠে মাঝারি সাইজের অত্যাধুনিক হলরুমের চারিপাশ। ওর ভ্রুকুঞ্চিত করে মনে মনে আড়লো, তার মানে বিদ্যুৎ অনেক আগেই এসেছে। উনি সুইচ বোর্ড অফ করে রেখেছিলেন, কিন্তু কেন? ভোর হতে হতেই গোল্ডেন গেট ব্রিজ দিয়ে ছুটছে গাড়ির বহর। কেবল গাড়ি নয়, ফরেনার, ট্যুরিস্ট থেকে শুরু করে স্থানীয় পথচারী সবাই গন্তব্যের উদ্দেশ্যে পা চালাচ্ছে আপন গতিতে। সান ফ্রান্সিসকোর ছোট্ট শহরতলি ছাড়িয়ে মূল শহরে পা রাখলেই কেবল মনে হয় যান্ত্রিক গাড়ি ছাড়া মানুষ পায়ে হেঁটেও পথ চলে। এছাড়া জায়গাটা ট্যুরিজম এরিয়া হওয়ায় সর্বক্ষণই লোকারণ্য হয়ে থাকে। ছাদখোলা মার্সিডিজে বসে দিকভ্রান্তের মতো এদিক ওদিক তাকিয়ে মানুষ দেখছে ওরু, যেন হাজার বছর পরে এই প্রাণীকুলের দেখা পেল সে। আর এমনটা হবে নাই বা কেন? গত 1 মাস ধরে ওই নির্জন শুনশান বাড়িতে থেকে থেকে বিরক্তি ধরে গিয়েছে ওর। ঘরকুনো হওয়ার দরুন টিকতে পেরেছে বই কি, অন্য কেউ হলে আলবাত পাগল বনে যেত। তবে ওরও এই মুহূর্তে পাগলের মতোই উদ্ভট চাহনি ফেলে চারিদিকে ঘুরে ঘুরে দেখছে, যেন পৃথিবীর মাটিতে আজই ওর প্রথম দিন। ওরুর কাহিনী দেখে কৃতিক হুট করে গাড়ির বাটনে প্রেস করে ছাদটা তুলে দিল। কৃতিকের এমন কাণ্ডে ওরও মুখ কালো করে ওর পানে চাইল। সুন্দর ফর্সা চেহারার সাথে এঁটে থাকা তীক্ষ্ণ চোয়ালটা শক্ত হয়ে আছে বরাবরের মতোই, চোখে সৌন্দর্যে সামিল হয়ে আছে কালো রাঙা চৌকো রোদ চশমাটা। রাস্তার দিকে একধানে তাকিয়ে থাকা থেকে শুরু করে এক হাত দিয়ে ড্রাইভ করার প্রত্যেকটা কাজেই উপচে পড়ছে নজর করা অভিজাত্য আর পুরুষত্ব। এই পুরুষের প্রতি যে কেউ এক দেখায় ফিদা হতে বাধ্য। তবে তার আচার আচরণ এমন অমানবিক কেন, ভাবছে ওরু। কারণ এই বাহ্যিক সৌন্দর্যের সাথে ভেতরের মানুষটা যে কোনো রূপ মিলই খুঁজে পাই না ও। আমাকে দেখা বন্ধ কর, আমি ডিস্টার্ব হচ্ছি। তৎক্ষণাৎ চোখ নামিয়ে নিজের হাতের দিকে চাইলে ওরু। সফেদ রঙা ব্যান্ডেজ হাতে নিয়ে আজ প্রথম দিন ভার্সিটিতে যাচ্ছে ও। আর এই ব্যান্ডেজ করার ক্ষতটা অন্য কারো নয়, বরং ওর পাশে মানুষটার দ্বারাই তৈরি। যদিও কৃতিক সবসময় গোমরা মুখেই থাকে, তবুও রাতের সেই ভয়ানক কোল্ড হার্ট আর অগ্নিদৃষ্টিরত কৃতিকের সাথে এখনকার কৃতিকের দিনরাত তফাৎ। আজ প্রথম দিন, তাই কৃতিকের সাথেই যাওয়ার সুযোগ পেয়েছে ওরু, কারণ কৃতিক ওই একই ভার্সিটির প্রফেসর। তবে কৃতিক এটাও সাফ সাফ জানিয়ে দিয়েছে, আজই ফার্স্ট আর আজই লাস্ট, এরপর আর ও কখনো ওরুকে নিয়ে যেতে পারবে না। তার বদলে ওরুর জন্য বরাদ্দ করা হয়েছে একটা ছোট সাইজের প্যাডেল বাইক বা সাইকেল। সফেদ ব্যান্ডেজটা নখ দিয়ে খুঁড়তে খুঁড়তে ওরু যখন নানা অযাচিত চিন্তায় বিভোর, ঠিক তখনই আপন সুরে বেজে উঠলো ওর মুঠোফোনটা। কোনো এক কারণে অনেকটা তড়িঘড়ি করেই ফোনটা কানে তুললো ওরু। ওপাশের ব্যক্তিকে কিছু বলার অবকাশ না দিয়ে ওরু বলল, হ্যালো নীলিমা, অবশেষে ফোন করলি তুই? জানিস কাল সারা রাত তোকে ফোনে কতবার ট্রাই করেছি, একবারও কল তুলিস নি তুই। ওরু
যতটা উচ্ছ্বাস নিয়ে কথাগুলো বললো নীলিমার কণ্ঠস্বর ছিল ততটাই নির্জীব আর ক্লান্ত। ও বলল, আমি বুঝতে পারিনি এটা তুই। তাছাড়া কাল সারা রাত হসপিটালে ছিলাম, ফোন হাতের কাছে ছিল না। ওরা জিজ্ঞেস করে, কেন, কী হয়েছে, তুই ঠিক আছিস? হ্যাঁ রে, আমি ঠিক হয়ে আছি, কিন্তু তিথি। তিথি নামটা শোনা মাত্রই ওর মনে পড়ে যায় সেদিনের তিথির কথা, অজস্র অপমানের কথা। কাছে এসে ভর করে তিথির প্রতি একরাশ ঘৃণা আর বিরক্তি। তবুও কথা আগাতে জিভ দিয়ে সামান্য ঠোঁট ভিজিয়ে ওরু শুধায়, কী হয়েছে? নীলিমা কাঁদো কাঁদো গলায় বলে, জানি না ওরু, হুট করে আমাদের তিথির মতো চঞ্চল হাসি খুশি মেয়েটার সাথে এরকমটা কেন হলো? কী হয়েছে সেটা তো বল। মাত্র একদিনে ওর সাথে অনেক কিছু হয়েছে। ওরও কিছু তুচ্ছ কারণে ভার্সিটি তিথির ছাত্রত্ব বাতিল করে দিয়েছে। আর ঠিক সেদিনই হুট করে ওর বাবার এত বড় পজিশনের জবটাও চলে গেছে। একদিনের ব্যবধানে ওর ক্যারিয়ার, ওর বাবার ক্যারিয়ার সব শেষ হয়ে গিয়েছে। তাহলে ওর মনের অবস্থাটা একটাবার ভাব। আর সব থেকে আশ্চর্য ব্যাপার হলো, তিথির বাবা জেকে গ্রুপের মার্কেটিং ডিপার্টমেন্টের কর্মকর্তা ছিলেন। বহু বছরের ক্যারিয়ার হুট করেই শেষ। বলতে বলতে অনেকটা কান্নায় করে দেয় নীলিমা। তাহলে হসপিটালে কেন ছিলি? এতগুলো শক একসাথে নিতে পারেননি তিথির আম্মু। এইসব ঘটনায় কাল রাতে হুট করে উনি স্ট্রোক করে বসেন, তাই সেখানেই ছিলাম সারা রাত। কথাগুলো শুনে ওরও খারাপ লেগেছে, কিন্তু ওর তো এখানে কিছুই করার নেই। তাই ওরও চাপা নিঃশ্বাসে জিজ্ঞেস করলো, আন্টি এখন কেমন আছেন? আগের চেয়ে বেটার। এখন বল তোর খবর কী ওরু? নীলিমাকে তৎক্ষণাৎ থামিয়ে দিয়ে ওরু বলে, আমার কথা পরে বলবো খন। তার আগে তুই আমাকে বল, নিখিল ভাই কোন ভার্সিটিতে অ্যাডমিশন হয়েছে? নীলিমা। ওর মুখ থেকে কথাটা বের হওয়ার সঙ্গে সঙ্গে গাড়িতে আকাঙ্ক্ষিত ব্রেক কষলো কৃতি। হঠাৎ করে এমন হওয়াতে কম্পিত হয়ে উঠল ওর বক্ষপিঞ্জর। সামনের দিকে হুমড়ি খেয়ে পড়তে পড়তেও যেন বেঁচে গেল। আতঙ্কে চোখ তুলে বড় বড় করে ঘুরে তাকালো কৃতিকের পানে। তখনও মোবাইল ফোনটা ওরুর কানেই ছিল, তবে খুব বেশিক্ষণ সেটা আর কানেই স্থির রইল না। ওরও কিছু বুঝে ওঠার আগেই ফোনটাকে ওরুর কান থেকে ছিনিয়ে নিয়ে সেটাকে সজোরে মাঝ রাস্তায় ছুঁড়ে মার কৃতিক। কয়েক মুহূর্তের মধ্যে সুন্দর চকচকে হ্যালো কিটি কাভার দিয়ে মোড়ানো ফোনটা পরিণত হয় ধ্বংস। সবশেষে নিজের শখের ফোনের এমন করুণ দশা দেখে আঁতকে উঠল ওরু। হিংস্র বাঘিনীর ন্যায় দৃষ্টিপাত করলো কৃত্তিকের পানে। তবে মুখ দিয়ে কিছু বলার অবকাশ দিল না কৃত্তিক, বরং তার আগেই গাড়ির দরজা খুলে গর্জে উঠে বলল, গেট আউট। ওরু চমকে উঠে বলল, কি বলছেন? এই মাঝ রাস্তায় কোথায় নামবো আমি? গেট আউট। কৃতিক একই বাক্য পুনরায় উচ্চারণ করে। এক প্রকার হাত ধরে ঠেলে মাঝ রাস্তায় নামিয়ে দিল ওরুকে। তারপর ওয়ালেট থেকে একটা $100 নোট বাড়িয়ে দিয়ে বলল, সামনে বাস স্টপেজ, নেক্সট বাস সোজা ভার্সিটির সামনে গিয়ে থামবে। গো এগে এহেন্ড। ওরু বেচারি না পারতে টাকাটা হাতে নিল। কৃতিক তৎক্ষণাৎ ঠাস করে গাড়ির দরজা বন্ধ করে দিয়ে গাড়ি স্টার্ট দেয়। যাওয়ার আগে নিজের শরীরে কালো রঙের কোটটা খুলে জানালা দিয়ে ছুঁড়ে মারে ওরুর মুখের উপর। কোটটাকে উল্টে পাল্টে দেখে কৃতিকের গাড়ির দিকে প্রশ্নসূচক দৃষ্টি নিক্ষেপ করলো ওরু। কৃতিক যেতে যেতে লুকিং গ্লাসে তাকিয়ে বলেন, হাতিনের এর মতো দাঁড়িয়ে থাকার জন্য দেইনি, গায়ে পড়তে দিয়েছি, ব্যাস এতটুকুই। তারপর সাই সাই করে হাজারো অচেনা গাড়ির ভিড়ে হারিয়ে গেল একমাত্র চেনা মার্সিডিজটা। অজ্ঞাতরু ভাবলেশীন চোখে সেদিকেই তাকিয়ে রইল খানিকক্ষণ। মাথায় তখন একটাই প্রশ্ন খেলে গেল ওর, কৃতিক কি আদৌ মানুষের কাতারে পড়ে? মনের মাঝে একরাশ হতাশা আর কষ্ট নিয়ে কোনো মতে ভার্সিটিতে এসেছে ওরু। শীত নিবারক হিসেবে গায়ে জড়িয়ে রেখেছে কৃতিকের ব্র্যান্ডেড ব্ল্যাক কোট। গেট দিয়ে ক্যাম্পাসে ঢুকতে না ঢুকতে ওর ভাবছে এভাবে ভেঙে পড়লে চলবে না, যত যাই হোক পড়াশোনা চালিয়ে যেতেই হবে তাকে। তবে সেই ভাবনার বেশি দূর এগোতে পারল না। নিজেকে নিজে মোটিভেশন দিতে দিতে কখন যে হাজারো অচেনা অপরিচিত মুখের ভিড়ে কাঙ্ক্ষিত পরিচিত শ্যামপুরুষের মুখখানা চোখের সামনে চলে এলো, সে কথা ঠাউর করতে পারল না ওরও। ঠিক আগের মতোই ক্যাম্পাসে প্রশস্ত সিঁড়িরা আসন পেতে কানে হেডফোন লাগিয়ে বই পড়ছে সে। হঠাৎ করেই কি জানি কি হয়ে গেল, ছলাৎ ছলাৎ ঢেউ তুলে জোয়ার আসার মতোই বানভাসি হলো মনের নদী। মুখ থেকে অজান্তেই বেরিয়ে এলো খুব পরিচিত সেই চেনা নাম, নিখিল ভাই। চারিদিকে কে আছে কে নেই কিছুই আর চোখে পড়ল না অরুণ, বরং নিষ্পলক হয়ে দ্রুত পায়ে এগিয়ে যেতে লাগলো সেই চেনা মুখের মানুষটির দিকে। তবে পুরোপুরি কাছে যাওয়া হলো না। তার আগেই নিখিলের কাছে পৌঁছে গেল ভিনদেশি দুজন সুন্দরী আগন্তুক রমণী। কয়েক মুহূর্তের মধ্যেই তাদের সাথে হাসি ঠাট্টায় মাতোয়ারা হয়ে উঠলেন নিখিল। তাই অরুর আর সেদিকে পা বাড়ানোর সাহস হলো না, বরং দূর থেকেই নিখিলের হাস্যোজ্জ্বল মুখের পানে চেয়ে শুধালো, আপনি ভালো আছেন নিখিল ভাই? অরুর থেকে কয়েক মিটার দূরত্বে দাঁড়িয়ে পুরো ব্যাপারটা দুহাত মুঠিবদ্ধ করে স্ক্যান করে নিল আরেকজন। তবে সেটা অন্য কেউ নয়, অরুতে ভীষণভাবে আসক্ত এক ছন্নছাড়া পুরুষ।
মিস্টার জাহাঙ্কৃতিক চৌধুরী। ওরু বাসে আসলো, ওরুর পরে ভার্সিটিতে প্রবেশ করেছে কৃতিক, কারণ ও গাড়ি নিয়ে বাসের পেছন পেছনে এসেছে। তারপর ক্যাম্পাসে ঢুকতে এই কাহিনী। তবে আশ্চর্যের বিষয় হলো এই মুহূর্তে কৃতিকের চোখে মুখে কোনো গম্ভীরতার লেশমাত্র নেই, বরং ঠোঁটের কোণে আটকে আছে একটা রহস্যজনক কপট বাঁকা হাসি। কপট হাসিটা ধরে রেখে কৃতিক অস্ফুটে বলেন, আমার বোকা পাখি, সত্যিটা জানলে কতটা না কষ্ট হবে তোর জান, বাট আই এম ওকে উইথ দ্যাট, কজ তুই শুধু আমার। ওরও আজকার মুখ দেখে ঘুম থেকে উঠেছিল কে জানে। প্রথম দিন ভার্সিটিতে আসার উদ্দেশ্যে বের হওয়ার পর থেকেই একটার পর একটা ঝামেলা লেগে আছে পেছনে। প্রথমে কৃতিকের মতো বদমেজাজি লোকের সাথে বের হতে হলো, অতঃপর রাস্তায় বিশাল অঘটন। একটু আগে নিখিল ভাইয়ের সাথে দেখা হয়েও হলো না, আর এখন ক্লাস থেকেই বের করে দিল কৃতিক ওকে। এখন অবশ্য দোষটা কৃতিকের নয়, অরুরই বেশি ছিল। ক্লাসের মধ্যে বাইরে ওকে ঝুঁকি দিয়ে নিখিল ভাইকে খুঁজতে গিয়েই বেজেছে বিপত্তি। ভরা ক্লাসে সবার সামনে কৃতিক এক রাম ধমক দিয়ে ক্লাস থেকে বের করে দিয়েছে অরুকে, কিন্তু অরু এটা ভেবে পায় না বাংলা ডিপার্টমেন্ট থেকে এসে ইকোনমিক্সকে নেই। কেন বা কৃতিক বেছে বেছে বিদঘুটে সাবজেক্টেই ভর্তি করলো ওকে? এটা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ফরেনের স্টুডেন্টদের অভাব নেই এখানে, সেই সাথে সাবজেক্টেরও। তাহলে ইকোনমিক্সই কেন? এখন তো 3 দিন অন্তর অন্তর মাইক্রোইকোনমিক্স ক্লাসে কৃতিকের মুখোমুখি হতে হবে, সাথে হাজারটা ফ্রি অপমান তো আছেই। ক্লাসের বিপরীত করিডোরের মাঝখানে উঁচু থেকে শুরু করে সবুজ ঘাস অবধি বিছানো সিঁড়িতে বসে বসে ওরুর মনের সাথে মস্তিষ্ক যখন বিশাল দ্বন্দ্বে লিপ্ত, ঠিক তখনই ল্যাপটপ ব্যাগ হাতে আগমন ঘটে নিখিলের। অরোরা না পরিচিত কণ্ঠস্বর শুনে হকচকে পেছনে চাইল ওরু। দেখলো গাড়ির মাঝে টোল পড়া হাসি মুখ নিয়ে দাঁড়িয়ে আছে নিখিল ভাই। এত দূরে এসে বিদেশি মাটিতে নিখিল ভাইকে দেখতে পেয়ে ওর ভীষণ আনন্দ হলো। ও বাসা থেকে উঠে দাঁড়িয়ে দোকদম এগিয়ে গেল নিখিলের কাছে, তবে একবারই কথা বলতে পারলো না। আগের মতো জড়তাটা রয়ে গিয়েছে। এবার নিখিলই প্রশ্ন করলো প্রথমে, অরোরা তুমি হঠাৎ এখানে? জানো, ওই যে দেখেছ 3 তলার ল্যাব, ওখান থেকে তোমাকে দেখে ছুটে এসেছি আমি। বারবার মনে হচ্ছিল আমি ঠিক দেখছি তো। মাত্রাতিরিক্ত খুশিতে ওর কথা জড়িয়ে যাচ্ছে, তবুও খানিকটা কষ্ট করে মিনমিনিয়ে জবাব দিল, জি আমি এখানে ইকোনমিক্স ডিপার্টমেন্ট ফার্স্ট ইয়ার। সঙ্গে সঙ্গে আবারও প্রশ্ন করে নিখিল, আচ্ছা ওরা তিথি কেমন আছে? ওর ফোন কেন বন্ধ বলতে পারবে? তিথিকে নিয়ে নিখিলের এত বেশি কৌতূহল আর উদ্বেগ দেখে ফাটা বেলুনের মতোই চুপসে গেল ওর হাস্যোজ্জ্বল মুখটা। অন্যদিকে ক্লাসের বিশাল ঠাই লাগানো জানালার ফাঁক দিয়ে এক পলক ওদের দিকে চাইল কৃতিক। অতঃপর অর্ণবকে কল করে নরম সুরে, একদম সফট টোন যাকে বলে সেভাবেই বলল, আমাদের ভার্সিটির সিসিটিভি কন্ট্রোল সিস্টেমটা হ্যাক করতে হবে দোস্ত। বেশি না, অনলি ফর 5 মিনিটস। তিথি সম্বন্ধে কথা বলতে মোটেই আগ্রহী নয় ওরু, কেন যেন ভেতর থেকে আসছে না কোনো কথা। কি বলবে তাহলেও? কিন্তু নিখিল দ্বিতীয়বার আবারও একই প্রশ্ন করলো ওকে, কী হলো অরোরা, জানো তিথি সম্বন্ধে কিছু? ওর মন বলছে আমি এত দূর কীভাবে আসলাম, কেন আসলাম, সেসব কথা আপনার একটাবারও জানতে ইচ্ছা করলো না নিখিল ভাই? তাছাড়া আপনি হঠাৎ তিথিকে নিয়ে বা কেন এত আগ্রহী? হ্যালো অরোরা, কী ভাবছো এত? নিখিল হাত নাড়িয়ে ইশারা করতেই সম্বিত ফিরে পেল ওরু। এদিক ওদিক মাথা নাড়িয়ে কিছু একটা বলতে যাবে, তার আগে ফোন চলে আসে নিখিলের। ওপাশ থেকে কে কি বললো কে জানে। নিখিলের এক মুহূর্তের জন্য দাঁড়ালো না ওখানে, বরং দ্রুত পায়ে ছুটতে লাগলো 3 তলার ল্যাব রুমের উদ্দেশ্যে। অযাচিত ওরু পেছন থেকে প্রশ্ন ছিল, কি হয়েছে নিখিল ভাই, এনিথিং রং? নিখিল যেতে যেতে জবাব দিল, সামহাও কেমিক্যাল পড়ে গিয়ে আমার সব রিসার্চ রিপোর্টগুলো পুড়ে গিয়েছে। এমন দুর্ঘটনার কথা শুনে অজান্তেই মুখে হাত চলে গেল ওরুর। বিড়বিড়িয়ে নিজেকেই নিজে প্রশ্ন ছিল, আজ হচ্ছেটা কি এসব? ক্লাস শেষে ওরুকে এভাবে হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে ওর কাছে এগিয়ে আসে উজ্জ্বল শ্যামবর্ণের মোটা ফ্রেমের চশমা পরিত একটা মেয়ে। কারো উপস্থিতি টের পেয়ে ওরও পেছনে চাইলে মেয়েটা হাত বাড়িয়ে বলে, হ্যালো, আই এম সায়নী মুখার্জি, আই এম ফ্রম ইন্ডিয়া। দূর দেশে হাজারো সাদা চামড়াওয়ালা বিদেশি মানুষের ভিড়ে প্রতিবেশী দেশের কাউকে দেখতে পাওয়াটা পাশের বাড়ির প্রতিবেশীর মুখ দেখতে পাওয়ার মতোই অনেকটা। অরোরা সেরকমই ঠেকলো। ও জলদি সায়নের হাতে হাত মিলিয়ে বলল, আমি অরোরা শেখ, আই মিন অরু। অরু, হাউ সুইট। তারপর আঙুল দিয়ে ইশারা করে সায়নী বলে, চলো ক্যান্টিনে যাই, তোমাকে ভার্সিটি ক্যান্টিনে সবচেয়ে বেস্ট খাবারটা টেস্ট করাবো আজ, লেটস গো। ওর সম্মনি হাসি দিয়ে বলল, আচ্ছা চলো। নরম ঘাসে আস্তরণ মারিয়ে পায়ে পায়ে এগিয়ে যাচ্ছে ওরা দুজন। যেতে যেতে সায়নী শোধায়,
আচ্ছা, আজ জেকে স্যার তোমাকে ওভাবে বকলো কেন বলো তো? উনি সাধারণত কারোর সাথে প্রফেশনাল আচরণ করেন না, অ্যাটলিস্ট আমি তো দেখিনি। অরু ঠোঁট উল্টে বলল, কি জানি, তবে মনে মনে বলল, তোমার জেকে স্যারের বকুনি খেয়ে আমার অভ্যেস আছে। সায়নী প্রতি উত্তরে উৎকণ্ঠা নিয়ে বলল, জানো জেকে স্যার ইজ এ ভেরি গুড রাইডার। ভার্সিটিতে তাকে যতটা কুল লাগে, বাইক রাইডার জেকে স্যারকে ঠিক ততটাই ডেম্পারেট আর ড্যাশিং মনে হয়, যেন আস্তে একটা চকোলেট বয়। ওরা জানতো যে কৃতিক একজন রাইডার, তবে সেটা মনিটরের ভিডিও গেমে, কিন্তু বাস্তবেও যে কৃতিক বাইক রাইডিং করে সেটা ওর অজানাই ছিল। তাই চকিতে বলে, কী বলছো তুমি? আমি তো জানতাম না। সায়নী হাত দিয়ে মাছি তাড়ানোর মতো করে বলল, আরে তুমি কি করে জানবে? নতুন এসেছো না, দাঁড়াও, আমার কাছে টিকিট আছে। এই বলে ব্যাগ থেকে 2টা টিকিট বের করে একটা ওর হাতে ধরিয়ে দিলে সায়নী বলল, আগামীকাল ভার্সিটির 100 ইয়ার সিরিমনি, তাই কোনো ক্লাস নেই, সারাদিন কোনো না কোনো প্রোগ্রাম হবে, তারপরে দিনই জেকে স্যারের রাইডিং ম্যাচ। টিকিটটা রাখো, আমি তোমাকে সাথে করে নিয়ে যাব, কেমন? ওরও হ্যাঁ না কিছুই বললো না। সায়নী বলার অপেক্ষাও করল না, অনেকটা অধিকার খাটিয়ে ওর ব্যাগে টিকিটটা ঢুকিয়ে দিল। এদেশে সন্ধ্যা হওয়ার জন্য খুব বেশি সময়ের প্রয়োজন পড়ে না, বিকেল 4টার পরে এমনিতেই সূর্যের হদিস পাওয়া বাহুল্য। আঁধারের কালচে আস্তরণে গোধূলির মরা রোদটুকু ঢেকে গিয়েছে বহু আগে। আবছা আঁধারের মাঝে ভার্সিটির গেট দিয়ে ধীরগতিতে বের হয়েছে ওরু। ওদিকে গেটের বাইরে গাড়িতে হেলান দিয়ে শটান দাঁড়িয়ে আছে কৃতিক। আপাতত ঘড়ির দিকে তাকিয়ে ওর গতিবেগ গণনা করাটাই ওর মোক্ষম কাজ মনে হচ্ছে। ওরু যখন একদম সামনে এসে দাঁড়ায়, ঠিক তখনই ঘড়ি থেকে চোখ সরে কৃতিক বলে, হোয়াই সো লেট? ওরু জবাব দেয় না, উল্টে অবিশ্বাসের নজরে কৃতিকের মুখশ্রী পরখ করে মনে মনে বলে, এই গোমরামুখ লোকটা এত মেয়েদের ক্রাশ? সব মেয়েরা রাইডার রাইডার করে নাচে, কি এমন রাইড করেন উনি? ওর এমন খুঁটিয়ে খুঁটিয়ে পরখ করা দেখে কৃতিক ভ্রু কুচকে বলল, হোয়াট? ওর লাফিয়ে উঠে দূরত্ব বাড়ালো। কী হলো, দূরে সরে কেন গেলি? কাছে কেন আসবো? কৃতিকের নির্লিপ্ত জবাব, আমি আসতে বলেছি তাই আসবি। আমি বলছি, প্রত্যুত্তরে ওরও কিছুই বলবে তখনই গেটের কাছে আগমন ঘটে দ্য ক্রাশ বয় নিখিলের। হাতে সাইকেল নিয়ে দাঁড়িয়ে আছে সে। অরুকে দেখা মাত্রই নিখিল আন্তরিক হেসে বলল, আরে অরোরা, বাসে যাবে নাকি? চলো, তোমায় এগিয়ে দিচ্ছি আমি। অরু তো খুশিতে বাকরুদ্ধ, এ যেন মেঘনা চাইতেই জল। ও কৃতিকের মুখের দিকে তাকিয়ে খুব মুখ কাচুমাচু করে, ইয়ে ভাইয়া আসলে কি? তীরের ছিলের মতো একটা রুচিয়ে শব্দটা উচ্চারণ করে কৃতিক। ওরও বলতে ভয় পাচ্ছে কৃতিককে, তবে এই মুহূর্তে নিখিলের সাথে বাড়ি যাওয়ার মতো এত বড় সুযোগটাও হাতছাড়া করতে চাইছে না মোটেই। তাই বুকের মাঝে অনেকটা সাহস জুগিয়ে বলল, আমি নিখিল ভাইয়ের সাথে যেতে চাই। ইয়া শিওর। একেবারে একবারে ছক্কা হাঁকানোর মতোই ভেতরটা ইয়াহু বলে চেঁচিয়ে উঠল ওর। খুশিতে সে এখানেই লাফাতে ইচ্ছে হচ্ছিল ওর, কিন্তু সেটা বড্ড বেমানান দেখায়। তাই চুপচাপ গিয়ে সাইকেলের পেছনে উঠে পড়ল ও। কৃতিক সেদিকে অনুভূতি শূন্য দৃষ্টি নিক্ষেপ করে দাঁড়িয়ে আছে, হাত দিয়ে এমনভাবে নিজের লং হেয়ারগুলোকে ব্যাকব্রাশ করছে যেন কিছুই হয়নি। এভরিথিং ইজ অল রাইট। সাইকেল চলতে শুরু করলে কৃতিক মাঠের দিকে তাকিয়ে গুনতে শুরু করলাম, 5, 4, 3, 2, 1 অ্যান্ড 0। সঙ্গে সঙ্গে রাস্তার মাঝখানে ঝনঝন করে কিছু একটা পড়ার শব্দ হলো। তৎক্ষণাৎ ওর ঠোঁটে গিয়ে খেলে গেল অদ্ভুত সেই করুর হাসি। হুট করে সাইকেলের টায়ার কী করে পাংচার হয়ে গেল বুঝে উঠতে পারল না নিখিল। অবশ্য এই মুহূর্তে সে বোঝার মতো অবস্থাতেও নেই। হাত পা ছিলে ঝুলে যা তা অবস্থা হয়ে গিয়েছে। ওর নিজেও অনেকটা ব্যথা পেয়েছে। কৃতিক দ্রুত এগিয়ে এসে ব্যস্ত ভঙ্গিমায় শুধালো, আর ইউ অলরাইট মিস্টার নিখিল? প্রত্যুত্তরে নিখিল আদৌ জবাব দিল কি দেয়নি, তার জন্য এক মুহূর্ত অপেক্ষা না করে কৃতিক দ্রুত অরুকে কোলে তুলে নিয়ে যেতে যেতে বলে, ওকে বাই দেন। অরুকে কোলে তুলতেই অরু অবাক হয়ে জোরে জোরে বলল, আরে আরে, নিখিল ভাই পড়ে আছে আর আপনি আমাকে নিয়ে চলে যাচ্ছেন? কৃতিক হাঁটতে হাঁটতে জবাব দেয়, হ্যাঁ, কারণ আমি তোর নিখিল ভাইয়ের প্রতি একটু ইন্টারেস্টেড না। আমি যার প্রতি ইন্টারেস্টেড তাকে সাথে করিয়ে নিয়ে যাচ্ছি। কি বললেন, কার প্রতি আগ্রহী? কৃতিক দু হাতে আগলে রাখা অরুর দিকে তাকিয়ে কটমরিয়ে বলল, বিলিভ মি অরু, তুই আর একটাও বাড়তি কথা বললে আমি তোকে এখানে ফেলে চলে যাব। আর তুই ভালো করে জানিস আমি যেটা বলি সেটাই করে ছাড়ি, কারণ তোর পেছনে ওয়েস্ট করার মতো বেহুদা টাইম আমার নেই। সো মুখে ফুল স্টপ টান। কৃতিকের কথার পাছে অরুর আর কথা বাড়ানোর সাহস পায় না। মুখে দাড়ি কমা ফুল স্টপ সব কিছু টেনে নিয়ে মাথায় লিয়ে পড়ে থাকে কৃতিকের প্রশস্ত বাহুটোরে। ফকফকে পরিষ্কার আকাশ আর রৌদ্রোজ্জ্বল দিনের আগমনী বার্তা নিয়ে সূচনা হয়েছে
আরও একটি সুন্দর সকালের। আজকের আবহাওয়াটা প্রাণ জোড়ানোর মতোই সুন্দর। চারিদিকে তাকালেই কেমন মন ভালো হয়ে যায়। কুসুম গরম সূর্যকিরণ আর ভোরের বাতাস গায়ে মাখাতে আজ বহুদিন বাদে ফ্রন্ট ইয়ার্ডের ব্রেঞ্চিতে এসে বসেছে কৃতিক। দুহাতে মুঠিবদ্ধ হয়ে আছে কফির কাপ আর আইপ্যাড। তবে আপাতত আইপ্যাডে চোখ নেই ওর, বরং দু চোখ নিষ্পলক বিচরণ করছে চারিদিকে সবুজে ঘেরা অরণ্যে। কোনো দিন দেশে ফিরবে না বলে বছর তিনেক আগেই ছোটো মোটো এই অত্যাধুনিক ডুপ্লেক্স বাড়িটা কিনেছিল কৃতিক। তখন কি আর ও জানতো যে 3 বছরের মাথায় এসে ওর অষ্টাদশী পিচ্ছি লোক এসে এই বাড়িতেই প্রথমে পা রাখবে, দিনরাত যাপন করবে। জানলে হয়তো বাড়িটাকে মন মতো ঢেলে সাজাতে পারতো। ওর তো আবার হ্যালো কিটি খুব পছন্দ। বাড়িটা হ্যালো কিটি থিমে তৈরি করলে কেমন হতো, কথাটি ভাবতেই এক মনে হেসে ওঠে কৃতিক। ঠিক তখনই ওর আধগুবি ভাবনার সুতো ছিঁড়ে যায় সামনের ফ্রেন্ডস গেট থেকে আসা কলিং বেলের টিংটং আওয়াজে। কে এসেছে দেখার জন্য কৃতিক উকি দিতে যাবে, তার আগেই মেন ডোর খুলে বেরিয়ে আসে ওরু। তারপর ফ্রন্ট ইয়ার্ড পেরিয়ে সোজা এগিয়ে যায় গেটের কাছে। ওর পরনে ছিল হোয়াইট পিঙ্ক কম্বিনেশনের সিল্কের পাজামা। রেশমের মতো হাঁটু অবধি লম্বা চুলগুলো ছিল পুরোপুরি বাঁধনারা। ওর পরনে নিজের কিনে দেওয়া পাজামা সেট দেখে কৃতিকের বেশ ভালো লাগলো। এই প্রথম কৃতিক কারোর জন্য কিছু নিজের হাতে কিনেছে। ওর আজ আবার সেটা পড়েছ, ভালো লাগারই কথা। এই তো কালকেরই ঘটনা। সন্ধ্যাবেলা ভার্সিটি থেকে ফিরে একাই খুঁড়িয়ে খুঁড়িয়ে গাড়ি থেকে নেমেছিল ওরু। তবে গাড়ি থেকে নামতেই খুব বড়সড় একটা ঝটকা খেয়ে অগত্যাই বিস্ময় আপনা আপনি দুঠোঁত আলাদা হয়ে গিয়েছিল ওর। এই বাড়ির গ্যারেজে এখনও আসা হয়ে ওঠেনি ওর, আজকেই প্রথম ছিল। তাই কৃতিকের যে এত এত রাইডিং বাইকের কালেকশন আছে সেটাও ওর অজানাই ছিল। পুরো গ্যারেজে 4 চাকা বলতে একটা মার্সিডিজই রয়েছে কেবল, বাকি সব নামি দামি ব্র্যান্ডেড বাইক কালেকশন। ওর মনে মনে ভাবলো এটাকে কোনো বাইকের শোরুম বলে মন্দ হবে না বই কি। চারিদিকে চোখ বুলিয়ে ওরও যখন অবিশ্বাসের নজরে কৃতিকের পানে চাইল, কৃতিকের মুখভঙ্গি তখন খুবই স্বাভাবিক। ও নিজ হাতের আঙুলে চাবি রিংটা ঘোরাতে ঘোরাতে গ্যারেজ থেকে বেরিয়ে যেতে যেতে বলল, গাড়িতে একটা প্যাকেট আছে, নিয়ে যাস। ওর ভ্রুকুটি করে শুধায়, কার প্যাকেট? আমার। কৃতিক না ঘুরেই জবাব দিল, তো কার? কিন্তু আমার জন্য হঠাৎ? কৃতিক হাঁটার গতি থামিয়ে প্রথমে নাক টেনে বুক ভরে বাতাস নেয়, অতঃপর বলে, তুই ঘুমালে যে অর্ধনগ্ন হয়ে থাকিস সেটা আদৌ জানিস? কি? লজ্জার বিরক্তির চরম সীমানায় গিয়ে শব্দটা উচ্চারণ করলো ওরু। অস্থির আবারও স্বস্থান দাঁড়িয়ে থেকেই বেশ সাবলীল ভঙ্গিতেই বলল, আমি তো জানি, আর তাছাড়া আমার আমানতের খেয়ানত করার কোনো অধিকার তো তোর নেই, তাই ঢেকে রাখার ব্যবস্থা করেছি মাত্র। সময় হলে নিজের জিনিস নিজে ঠিক বুঝে নেব, তখন আর তোকে জ্বালাতে আসবো না। নিজের হাত দিয়েই ঢাকবো সবটা। আর দরকার পড়লে বাক্যটা কেন যেন শেষ করা হলো না কৃতিক, বরং তাড়াহুড়ো করে ওর সামনে থেকে চলে গেল। আমানত খেয়ামত কিংবা কৃতিকের ঘোরানো পেছানো কথা কোনোটাই তখন আর মাথায় ঢুকেনি ওরুর। ও তো স্রেফ উপহারটুকু গ্রহণ করেছে। একটা দুটো নয়, পুরো 10 কালারের 10টা পাজামা সেট ছিল প্যাকেটে। দেখে বোঝা যাচ্ছিল পাজামাগুলো খুব দামি। গায়ে চড়ালে কেমন চোখ ভারে এসে ঘুম চলে আসে। কালকের কথা আজও মনে পড়ে, মুখের কোণে আঙুল ঠেকিয়ে ঠোঁট কামড়ে এক মনে হাসছে কৃতিক। আশ্চর্য, মনে মনে ভাবছেন, সত্যি যদি দিশেহারা হয়ে কাল কিছু করে বসতাম, অধিকার খাটাতে গিয়ে দূরত্বের প্রাচীর ভেঙে ফেলতাম, তাহলে কি খুব বেশি বাড়াবাড়ি হয়ে যেত? ওদিকে অরুণ নিজের কোলের মধ্যে ছোট্ট বিড়াল ছাড়া ডোরাকে নিয়ে এগিয়ে গিয়ে গেট খুলতেই চোখের সামনে ভেসে উঠল চেনা পরিচিত সেই সুদর্শন মুখখানা। তবে এই মুখটা ওর থেকে বেশি অনুপরিচিত। ওরও এক পলকে ওপর থেকে নিচ পরক করে নিল তার। একগুচ্ছ শুভ্র রঙা টিউলিপ হাতে নিয়ে ফর্মাল গেটআপে দাঁড়িয়ে আছে প্রত্যয়, চোখে অপরিবর্তিত চিকন ফ্রেমের চশমা। দেখে তো মনে হয় পাওয়ার আছে। প্রায় কয়েক মিনিট বিনা বাক্যে অতিবাহিত হয়ে যায়, তবুও ওর ধ্যান ভাঙল না। তাই ওর দিবাস্বপ্নকে বাস্তবে ফিরিয়ে আনতে হাত নাড়িয়ে ডেকে উঠল প্রত্যয়, হ্যালো। অখনখাট ধ্যান ভেঙে গেল ওরুর। সচকিত হয়ে বলল, হ্যাঁ, আপার কাছে এসেছেন তাই না? বা আপা বাসাতেই আছে, আসুন আসুন। প্রত্যয় গেট দিয়ে ভেতরে যেতে যেতে বলল, অ্যাকচুয়ালি আমি অনুর কাছে না, কৃতিক ভাইয়ের কাছে এসেছি। কিছু ফাইলে আর্জেন্ট সিগনেচার লাগতো। ও, ওই তো ভাই। হাত কয়েক দূরে কালো রাঙা বেঞ্চিটাতে
আঙুল চেয়ে উঁচিয়ে দেখালো প্রত্যয়। তারপর অরুকে রেখে এগিয়ে গেল সেদিকে। অন্যদিকে অরু দৌড়ে গিয়ে অনুকে বাইরে নিয়ে এলো। অরু টানাটানিতে অনেকটা হন্তদন্ত হয়ে বেরিয়ে এলো অনু। একটা লং কুর্তি আর লেগিংস পরিহিত অনু তাকিয়ে আছে প্রত্যয়ের পানে। ওদিকে কাজের ফাঁকে প্রত্যয় ও চোখ সরেনি ঘুমো ঘুমো অনুর মায়াবী মুখশ্র থেকে। অরু টানাটানি করছে দেখে অনু বিরক্ত হয়ে বলল, উফ, ছাড় না অরু, কৃতিক ভাই বসে আছে, তার সামনে তুই যদি এমন বাচ্চামো করিস কি বলবে বলতো? আরে কিচ্ছু বলবে না, আয় তো তুই। ওর এক হাতে তখনও ঘাপটি মেরে বসে আছে বিড়ালের বাচ্চা ডোরা। ওনার সামনে এগোতে এগোতে ভাবছে সেদিন রাতের কথা। সেদিন বৃষ্টির অজুহাতটা তো নিছকই বাহানা ছিল, কারণ সেদিন হসপিটাল থেকে বেরোতে দেখা মেলে ছাতা হাতে দাঁড়িয়ে থাকা প্রত্যয়কে দেখে অবাকের চরম সীমানায় গিয়ে অনু তখন শুধালো, আপনি এখানে? প্রত্যয় মৃদু হেসে জবাব দিয়েছিল, আপনার জন্য দাঁড়িয়ে আছি। আর তারপর বৃষ্টি ভেজা মনোমুগ্ধকর একটা সিম্পল কফি ডেট। একজন আরেকজনের পরিচয় তো দূরে থাক, নামটুকু পর্যন্ত জানতো না, তবুও মন গহনে কোথাও ঘন্টি বেজেছিল দুজনারই। অনুর মনে হয়েছিল যে মানুষটা এত বড় করে সাহায্য করেছে, তার সাথে এক কাপ কফি তো পান করাই যায়, পরিচয় দিয়ে কি আসে যায়। তবে আজ এই মুহূর্তে প্রত্যয়ের কর্মকাণ্ড দেখে মনে হচ্ছে সে পরিচয় দিতে একেবারে আটঘাট বেঁধে সকাল সকাল বাড়ি বয়ে এসেছে। বাড়ির ফ্রন্ট ইয়ার্ডটা নরম সবুজ ঘাস আর বিভিন্ন সৌন্দর্যবর্ধক গাছগাছালি দিয়ে ভরা। সেই গাছেরই ফাঁক ফোকর গলিয়ে আলো ছড়াচ্ছে একটু একটু সূর্যকিরণ। আর সেই আলো ছায়ার মাঝে মুখোমুখি হয়ে দাঁড়িয়েছে প্রত্যয় ও অনু। অনুর পেছনে অরু আর ডোরা। অন্যদিকে ওদের থেকে খানিকটা দূরে এখনো আইপ্যাডে খুব মনোযোগ দিয়ে কিছু একটা করছে কৃতিক। প্রত্যয় নিজের হাতে থাকা টিউলিপ গুচ্ছ এগিয়ে দিয়ে বলল, শুভ সকাল মিস অনন্যা শেখ, আমি প্রত্যয় এহসান, সিএফএ অফ জেকে গ্রুপ। ওরও হকচকে অন্যদিকে এগিয়ে এসে মিনমিনিয়ে বলল, আপা উনি প্রত্যয় এহসান? উনি মনে হয় আমাদের জন্য ভিসা টিকিটের সব ব্যবস্থা করেছিলেন। প্রত্যয় চোখ সরিয়ে অনুর দিকে তাকিয়ে বলল, হ্যাঁ ঠিক বলেছ তুমি। অনু কথা ঘুরিয়ে বলল, তাহলে আপনি আমাকে চিনতেন তাই তো? প্রত্যয় মৃদু হেসে জানায়, কিছুটা। অনু সহসা হেসে টিউলিপ ফুলগুলোকে গ্রহণ করে বলে, ধন্যবাদ, ওয়েলকাম। প্রত্যয়ের ঘোর লাগানো চোখ দুটো ছিল তখনও অনুর নিষ্প্রভ চোখে নিবদ্ধ। ওদিকে কৃতিকের চোখ দুটো অরুর চোখে, একই ঘোর একই কামুকতা। কৃতিকের চোখে খানিকটা বেশিই হবে। কৃতিকে সেই ঘোর লাগা চোখে চোখ পড়তে কেঁপে উঠল অরু। হুট করেই কেন যেন শরীরে প্রত্যেকটা লোম খুব দাঁড়িয়ে গেল। সেই সাথে তলপেটের মধ্যে অনুভব হলো অজানা এক গুড়গুড়ানি। এটার মধ্যে খিদের পূর্বাভাস নয়, তাহলে এটা কেমন অনুভূতি? আগে তো কখনো হয়নি এমন। সামান্য চাহনিতেও কারো এত জোর থাকে? চোখের চাহনি দিয়ে পুরো ঝড় বয়ে তুলকালাম বাঁধিয়ে দিল শরীরে রন্ধ্রে রন্ধ্রে। তবুও সবটা গতানুগতিক উপেক্ষা করে গেল অরু। পেছন থেকে অন্যদের চোখে চোখে কথা আদান প্রদানের মাঝে বাম হাত ঢুকিয়ে দিয়ে অরু বলে উঠল, এই আপা, অনেক তো হয়েছে তোদের আলাপ পরিচয়, এখন চল, খিদে পেয়েছে। আমাকে আবার খেয়ে ভার্সিটি যেতে হবে, তাছাড়া তুই তো হসপিটালে মায়ের কাছে যাবি। ওর কথাই সম্বিত ফিরে পেল অনু। সেই সাথে অজানা একরাশ লজ্জারা প্রজাপতির ন্যায় ঘিরে ধরল ওকে। ও তাড়াহুড়ো করে ভেতরে যেতে যেতে বলল, খাবার দিচ্ছি, দ্রুত আয়। পরিবেশটা থমথমে আর অস্বাভাবিক। প্রত্যয় নিজেরও কেমন লজ্জা লজ্জা পাচ্ছে। তাই পরিস্থিতি স্বাভাবিক করতে প্রত্যয় অরুর কোলে ঝিমোতে থাকা ডোরাকে দেখিয়ে বলল, বিড়াল কোথায় পেলে? না মানে আগে তো ছিল না। অরু ডোরার মাথায় আদরে হাত বুলিয়ে বলে, কাল রাতে ব্যাকইয়ার্ডে কুড়িয়ে পেয়েছি, ঠান্ডায় কাঁপছিল, তারপর ঘরে নিয়ে এসেছি। আর তারপর? প্রত্যয় জিজ্ঞাসা হয়ে শুধালো। তারপর? অরু কৃতিকের দিকে দাঁত কটমটিয়ে তাকিয়ে বলল, কিছু না। বাই দ্য ওয়ে, নাইস ক্যাট। অরু প্রত্যয়ের কথায় বাদ সেধে বলে, ও ক্যাট না, ও আমার বাচ্চা ডোরা। মাথা খারাপ নাকি? আমি কেন বিড়ালে বাচ্চা জন্ম দিতে যাব? পেছন থেকে ভেসে আসা কৃতিকের অযাচিত বাক্যে ওরও প্রত্যয় দুজনই বোকা বনে গেল। ওর মুখে ভেঙচি কেটে মিনমিনি বলল, আপনার বাচ্চাকে বলবেও না, ভালোবাসার দরদ বলতে কিছু আছে নাকি হৃদয়ে? থাকলে আমাকে আর ডোরাকে অমন মাঝরাতে বাইরে বের করে দিতে পারতেন না? ওর ভাবনার মাঝে কৃতিক ওদের কাছে এগিয়ে আসে। আইপ্যাডটা ওর দিকে এগিয়ে দিয়ে বলল, ওর এটা নিয়ে ভেতরে যা, আমার প্রত্যয়ের সাথে কিছু পার্সোনাল কথা আছে। ওর ঠোঁট উল্টে ভেতরে যেতে আইপ্যাডটা খুলে দেখতে লাগলো। আর প্রথমে যেটা সামনে আসলো সেটা অডিও বুক, হান্টিং অ্যাডোলাইন। বইয়ের নামটা দেখে চোখ মুখ কুঁচকে গেল ওর। মিনমিনে বলল,
উনি হান্টিং অ্যাডেলিনের মতো ডার্ক রোমান্টিক বই পড়েন? ইউ, তার মানে কি উনিও ওইসব বেপরোয়া হিরোদের মতো অতিরিক্ত রোমান্টিক? হাই হাই, ওনাকে সামলাতে তো ওনার বইয়ের 12টা-13টা বেজে যাবে। পরক্ষণেই নিজের কথায় নিজেই চাটি মেরে দাঁত দিয়ে জিভ কেটে অরু বলে, ছি, কী সব ভাবছি আমি, তবা তবা।